আচ্ছা, সো দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অন দ্য রেট অফ রিয়াকশন, এটাকে আমরা জানি যে ইফ উই ইনক্রিজ টেম্পারেচার রেট অফ রিয়াকশন ইনক্রিজেস, বাট এটাকে আমরা একটা কার্ভ দিয়ে এখন দেখাইতে চাই। এরকম কার্ভটা সে দেখো, এই কার্ভের ওয়াই অ্যাক্সিসে কি আছে? একটা কার্ভ, নাম্বার অফ মলিকিউলস, মানে কি সে 100 মলিকিউলস। তাহলে এই যে এই কার্ভের পুরো কার্ভের এরিয়া আন্ডার কার্ভ এই পর্যন্ত এখানে কয়টা মলিকিউল আছে? টোটাল 100টা, ঠিক আছে? 100টা মলিকিউল আছে এটার ভিতরে। তাহলে নাম্বার অফ মলিকিউলস ইন ওয়াই অ্যাক্সিস, তার মানে এই এরিয়া আন্ডার কার্ভে টোটাল 100টা মলিকিউল আছে, সে 100, বোঝা যায়? আচ্ছা, এবার ওয়াই অ্যাক্সিসটা দেখো, মলিকুলার এনার্জি বা কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল, কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস, ঠিক আছে? তাহলে এটা 0, তাহলে এটা 10, এটা 20, এটা 30, সে এটা 40, হ্যাঁ 50, 60 এরকম, ঠিক আছে? কাইনেটিক এনার্জি। তাইলে এই যে কার্ভটা দেখতেছো, এটা একটা পার্টিকুলার টেম্পারেচার, সে T1 টেম্পারেচার, হ্যাঁ? এই T1 টেম্পারেচারে ম্যাক্সিমাম মলিকিউল গুলা 100টা মলিকিউল গুলোর মধ্যে দেখো অলমোস্ট এইটুকু পর্যন্ত যদি আমি নেই, অলমোস্ট 70টা মলিকিউল আর 60টা মলিকিউলই খুব কম কাইনেটিক এনার্জি, 30 পর্যন্ত কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমামেরই কাইনেটিক এনার্জি কম, রাইট? বোঝা যায় কথাটা? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফুললি এখানে কি হইতেছে? আমি বলতেছি আবারও যে ওয়াই অ্যাক্সিসে নাম্বার অফ মলিকিউলস আর এক্স অ্যাক্সিসে কি আছে? এনার্জি। আমি যদি নাম্বার অফ মলিকিউলস 100 ধরে নেই, আর এই কার্ভটা এইটুকু কার্ভের এরিয়া আন্ডার কার্ভ, মানে কি the shaded area shows the proportion of molecules in the sample. প্রপোর্শনটা ভুলে যাও, আমি তো নাম্বার বলেই দিছি 100টা মলিকিউলস। তাহলে তুমি যদি প্রপোর্শন বলো, 30% মলিকিউলস হ্যাভ লেস কাইনেটিক এনার্জি, মানে সরি 60% মলিকিউল, আমি বলতেছি এই যে এই ব্লু লাইনের এই সাইডে যেটা আছে এখানে হচ্ছে 60%, আর এইটুকু ধরো এই যে এখান থেকে এই পর্যন্ত 40%। তার মানে ম্যাক্সিমাম মলিকিউল মানে 60% মলিকিউলেরই কাইনেটিক এনার্জি 30-র নিচে, মানে লেস কাইনেটিক এনার্জি আছে। খুব কম মলিকিউল মানে 40% মলিকিউলস এর কাইনেটিক এনার্জি ইজ গ্রেটার দেন 30, ঠিক আছে? আরো যদি আমরা এই যে ইএ যেটা অ্যাক্টিভেশন এনার্জি যদি বলি, অ্যাক্টিভেশন এনার্জি ক্রস করছে মাত্র ধরো হচ্ছে সে 40%, তো ধরো 15% মলিকিউলস দে হ্যাভ ক্রস দ্য অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালু। এই দেখো অ্যাক্টিভেশন এনার্জি মানে এই 15% প্রোডাক্ট ফর্ম হতেছে। ইজ ইট ক্লিয়ার সবাই? এভরিওয়ান? না বুঝলে বলো, কিন্তু আবার বলো। 100টা, ওকে ভেরি গুড, 100টা মলিকিউল আছে। এই এরিয়া আন্ডার কার্ভ আমাকে কি বলতেছে? এই টোটাল এরিয়া আন্ডার কার্ভ হচ্ছে 100 মলিকিউলস, 100% সেম। তাইলে এখানে দেখতেছি মোস্ট অফ দ্য মলিকিউলস, ধরলাম 60% মলিকিউলস এর কাইনেটিক এনার্জি ইজ ডাউনওয়ার্ড, মানে লেস কাইনেটিক এনার্জি। আমি এটাকে তোমাদেরকে একটা নাম্বার দিয়েও বুঝাইলাম। 30 ইউনিট কাইনেটিক এনার্জি আছে 60% মলিকিউলের, which is maximum molecule has less kinetic energy, আর 40% এর হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রেটার দেন 30, ঠিক আছে? এই 40% এর মধ্যে আবার only 15% can cross the activation energy barrier, thereby this 15% will be product only. কি ঘুমাইছেন? বাসায় কারেন্ট চলে গেছে। ও টাইলস কাটতেছে। আচ্ছা তাহলে এইটুকু ক্লিয়ার? ওকে, লাস্টে আবার কে যেন জয়েন করলো? নাজিফা লেট কেন? এবার এটা দেখো, এবার এই কার্ভটা দেখো, সবাই ভালো করে তাকাও। একটু আগে যে কার্ভটা দেখলা এটা হচ্ছে T1, বলছিলাম না T1? এখন T1 এর কি? সে অ্যারাউন্ড 60% মলিকিউল T1 এ ছিল লেস দেন 30 or অ্যারাউন্ড 30% কাইনেটিক এনার্জি। তাহলে এইটা হচ্ছে T2 টেম্পারেচার। এই যে ওরা যেটাকে T+10 বলতেছে, T2 মানে হচ্ছে T1+10। আমি ধরো T1+10 বলতেছি, মানে 10 ডিগ্রি টেম্পারেচার বাড়ায় দিছি ওই রিঅ্যাকশন লেভেল। তাহলে কি হয়েছে? এই যে কার্ভটা, এইটা এটার পিকটা ছোট হয়ে গেছে, আর এই পুরা কার্ভটা ডান দিকে শিফট করছে। মানে কি দেখো, এখন তুমি যদি দেখো এইটুকু ধরো 60% মলিকিউল, এখন তাহলে 60% মলিকিউলের কাইনেটিক এনার্জি, মোস্ট অফ দ্য মলিকিউলস এর কাইনেটিক এনার্জি হচ্ছে
50 ইউনিট। মোস্ট অফ দ্য মলিকিউলস এর কাইনেটিক এনার্জি বেড়ে গেছে না, কেন? টেম্পারেচার বাড়ছে। আর দেখো অ্যারাউন্ড 40% molecules now cross the activation energy barrier, thereby 40% molecules form the products, right? তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে এই ম্যাক্সওয়েল বোলজম্যান কার্ভ, ডিস্ট্রিবিউশন কার্ভ, এই কার্ভটা দেখলে তুমি বুঝতেছো হোয়াট ইজ হ্যাপনিং টু দ্য মলিকিউলস ইউ হ্যাভ টেকেন ইনসাইড আ রিঅ্যাক্টর। হ্যাঁ, আমি আমার 10 বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি খুব শর্টে এটা ডিসকাস করার চেষ্টা করি, একদম সামারি, এমন ভাবে সামারি করলাম যাতে খুব ক্লিয়ারলি বুঝো, নাইলে এটা খুবই ডিস্টার্ব করে স্টুডেন্টদের, বুঝতেই পারে না এটা কি বলছে। আমি কি বুঝাইতে পারছি কিছুটা? তাহলে তোমার টি1 কার্ভের হাইটটা অনেক লম্বা, এবং টি1 কার্ভ ইজ মানে ইজ ভেরি ক্লোজ টু জিরো। হাইটটা লম্বা, very close to zero, মানে কি most of the molecules have kinetic energy which is very less, very low kinetic energy, thereby, and very small molecules, since the number of molecules which have greater kinetic energy is very small number of molecules or very small percentage of molecules can cross the activation energy barrier, thereby only 10% 15% molecules can form the product according to this curve. আমি যখন টেম্পারেচারটাকে 10 ডিগ্রি বাড়ায় দিছি তখন কি হয়েছে, কার্ভের যে জেনিথ হাইটটা এটা ছোট হয়েছে এবং এটা রাইটওয়ার্ড শিফট করছে কার্ভটা। তাহলে the height of the peak becomes less, lower, and it shifted to the right. এটা মানে কি, more molecules now have greater kinetic energy because of the increment of temperature. Because of the increase of temperature, more molecules now have greater kinetic energy. তার মানে কি, কার্ভ রাইট সাইডে শিফট করবে এবং কার্ভ ডাউনওয়ার্ড হয়ে যাওয়া মানে কার্ভের হাইট কমে যাওয়া মানে কি, পিকটা ছোট লোয়ার হওয়ার মানে কি, অ্যাভারেজ মলিকিউলস which have more kinetic energy increased. আদারওয়াইজ দেখো এই যে এই পিকটা দেখো, যদি হাইটটা বড় হয় তাহলে প্রবলেম হচ্ছে এই যে অনেক মলিকিউলের কাইনেটিক এনার্জি হচ্ছে অ্যারাউন্ডের এই জায়গাটাতে পিকটার মধ্যে। তাহলে পিকটা যখন ডাউনওয়ার্ড রাইটওয়ার্ড শিফট হয়েছে তার মানে মোর মলিকিউলস হ্যাভ গ্রেটার কাইনেটিক এনার্জি নাও। দেখো এখন দেখো এই যে মলিকিউলগুলো এই পিকটার মধ্যে ছিল, এটা যখন এখানে শিফট হয়েছে তখন প্রত্যেকের কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। সো দ্যাট ইজ হোয়াট ইজ গোইং অন হিয়ার। অ্যাক্টিভেশন এনার্জি তো একই জায়গায় আছে। অ্যাক্টিভেশন এনার্জি এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি না রাইট, তুমি যেটা বলতেছো পিক হাইট যদি আরো ছোট হয়, তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে পিক হাইট আরো কমবে এবং এই পিকটা আরো রাইট সাইডে শিফট করবে। তাহলে পিকটা যদি এখানে চলে আসে, এই যে এইখানে পিক, তার মানে কি মোর অফ দ্য মলিকিউলস হ্যাভ অ্যারাউন্ড 50 or 45 কাইনেটিক এনার্জি। তাহলে তখন কি ইভেন্চুয়ালি ওই অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার ক্রস করতে পারে এই টাইপের মলিকিউলের নাম্বারও বাইরে যাবে, কারণ পিকটা যদি এরকম হয়ে যায় তাহলে এটা এরকম হয়ে যাবে না। এখন দেখো কতগুলো অ্যাক্টিভেশন এনার্জি ক্রস করছে, আরো এরিয়া আন্ডার কার্ভ which has crossed the activation energy barrier আরো বেড়ে গেছে, কিন্তু নাম্বার অফ টোটাল মলিকিউলস কিন্তু 100। টোটাল নাম্বার অফ মলিকিউলস ইজ নেভার চেঞ্জিং। এই বোতলে 100টা আছে, এই বোতলে 100টাই আছে, জাস্ট দুইটাতে টেম্পারেচার ডিফারেন্ট। বুঝা যায়? ভেরি ইম্পর্টেন্ট, 5 মার্কস। আমি দেখাইতেছি কি কি লাগবে এখানে। আর কিছু লেখা নাই, আর কিছুই লেখা নাই এখানে। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস দেই এটার জন্য, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ বুঝি না, না 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 এটা জিসিএস না।
এটা স্ক্রিনশট নাও তো অনলাইনে যারা আসো, এটা একটা স্ক্রিনশট নাও। There are 4 important points to note about the curve. So, এই 4টা বুলেট পয়েন্ট দেখো। Neither curve is symmetrical. কোন কার্ভই তো সিমেট্রিক্যাল না। রাইট সাইড লেফট সাইড, পিকের রাইট সাইড আর লেফট সাইড সেম, দুইটা কার্ভই অ্যাসিমেট্রিক কার্ভ। দেখো T1 এন্ড T2। হ্যাঁ, T1 এই যে যেটার পিক বড়, এটা কি লোয়ার টেম্পারেচার না হায়ার টেম্পারেচার? লোয়ার। T2 হচ্ছে T1 সেই +10 ডিগ্রি, বুঝছো? তাহলে যেটার পিক ছোট ওইটার কি এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস ইজ হায়ার। দেখো এই যে কাইনেটিক এনার্জি আর ফ্র্যাকশন অফ মলিকিউলস উইথ এনার্জি ই, এটা বাদ দাও। ফ্র্যাকশন অফ মলিকিউলস, শুধু নাম্বার অফ মলিকিউলস আর ফ্র্যাকশন অফ মলিকিউলস আর পার্সেন্টেজ অফ মলিকিউলস, এনিথিং ইউ ক্যান সে। এরিয়া আন্ডার কার্ভ ফর T1 এন্ড T2 ইজ ইকুয়াল। ঠিক আছে, মানে T1 টেম্পারেচারে যতগুলা মলিকিউল ইউজ করছি, T2 টেম্পারেচারেও ঠিক অতগুলা মলিকিউলই আছে। আর এইটা ধরো হচ্ছে তোমার এইটাকে আমি দিলাম, এটা হচ্ছে EA, অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার। তাহলে দেখো এই T1 টেম্পারেচারের জন্য অ্যাক্টিভেশন এনার্জি কতটুকু, মলিকিউলস হুইচ ক্রস দ্য অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার ইজ সে 15%। আর এইটা হচ্ছে আরো কিছু বাড়ছে, এটা হচ্ছে 30% বা 35% টোটাল। এই দেখো আরো কিছু এক্সট্রা মলিকিউল ক্যান ক্রস দ্য অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার আফটার দ্য ইনক্রিমেন্ট অফ টেম্পারেচার। ঠিক আছে, সো neither curve is symmetrical, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। Both curves start at the origin 0 and finish by approaching the x-axis asymptotically, মানে কি it will never reach 0, never reach 0। হ্যাঁ, মানে এটা কিন্তু কখনোই কার্ভ দুইটাকে এই এর সাথে x-axis-এ মানে করে দিও না, বুঝছো? It will not sink to the x-axis, never। হ্যাঁ, কি না গোল্লা খাবা? ঘুরে লেগে গেলে গোল্লা দিয়ে দিব একটা। হ্যাঁ বলো। অ্যাক্টিভেশন এনার্জি সবসময় ফিক্সড, এটা চেঞ্জ হবে না। না না, মানে অ্যাক্টিভেশন এটা হাইটের ইস্যু না তো। ধরো অ্যাক্টিভেশন এনার্জি কত, এটা হলো এই নাম্বারটা হচ্ছে 60 ইউনিট কাইনেটিক এনার্জি হ্যাঁ। তাহলে এই 60টা ফিক্সড, এটা তো একদম হিমালয় পর্যন্ত 60, এটা তো পুরোটাই 60 ওয়াই অ্যাক্সিস। এখন এই দিক দিয়ে যতগুলাই ক্রস করবে মলিকিউল সব হচ্ছে প্রোডাক্ট ফর্ম করবে, বুঝো নাই? এইটা ক্রস করতে পারলেই হইলো এই 60 ইউনিট কাইনেটিক এনার্জি যদি ক্রস করতে পারে, তার মানে হচ্ছে দে উইল হ্যাভ আ সাকসেসফুল কলিশন এন্ড দেয়ারবাই দে উইল ফর্ম প্রোডাক্ট। বোঝা যায়? ইটস সেম, বাট অনলি ক্যাটালিস্ট একটু পরে পড়বো না। ক্যাটালিস্ট হইলে কি হবে? ক্যাটালিস্ট উইল গিভস ইউ আ ডিফারেন্ট পাথওয়ে হুইচ ইনভলভস লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে তখন এই যে এইটা হয়ে যাবে EA ক্যাটালিস্ট। এখন অটোমেটিক্যালি এই টেম্পারেচারই দেখো মোর মলিকিউলস ক্যান ক্রস দ্য অ্যাক্টিভেশন এনার্জি, আর কিছুই হবে না। EA নরমাল EA, এটা ক্যাটালিস্ট ইউজ করলে EAটা ক্যাটালিস্টের জন্য এই EA কিন্তু শিফট হয় নাই, এই আগের EAটা এটাই আছে। বাট ক্যাটালাইজড EA মানে ব্রিজ দেওয়ার পর এখন তোমার এই মাউন্টেন থেকে ওই মাউন্টেনে যাইতে এনার্জি অনেক কম লাগতেছে, তো তুমি অনেক কম এনার্জিতেই প্রোডাক্ট ফর্ম করে ফেলতে পারছো। তার মানে কি, এটা হচ্ছে EA ক্যাটালাইজড রুট, আর এই যে লেফট সাইডে শিফট হয়ে গেল সরি, এটা হচ্ছে নরমাল EA 60 তে, আর EA ক্যাটালাইজ ধরো এটা হচ্ছে 40। তাহলে 40 ইউনিট কাইনেটিক এনার্জি দিয়ে যদি কেউ কোলাইড করে কোনো রিঅ্যাকটেন্ট পার্টিকেলস, তাইলেই প্রোডাক্ট ফর্ম হয়। তাহলে দেখো এখন কত বাড়ছে, এই যে এগুলো সব প্রোডাক্ট, সেগুলো সব প্রোডাক্ট। আগে কিন্তু এইটুকু প্রোডাক্ট ছিল না, ছিল এগুলো কিন্তু প্রোডাক্ট ছিল না, এখন এগুলো সব প্রোডাক্ট, মানে অ্যারাউন্ড 40% প্রোডাক্ট ফর্ম করতেছে, রাইট? টেম্পারেচার কম বা বেশি যাই দাও, তোমার টেম্পারেচার কম হলেও কিছু প্রোডাক্ট বাইরে যাবে, টেম্পারেচার যদি বাড়াও তাহলে তো আরো বেশি প্রোডাক্ট বাড়বে। ঠিক আছে, বোঝা যায় কিছুটা? আচ্ছা,
তাহলে এই যে 4টা পয়েন্ট ওরা ও হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে যে নিচে, তাহলে both curves start at the origin and finish by approaching the x-axis as asymptotically, তাই না? এটা বলাটা ইজি না। কোন স্টুপিড এই নাম মানে এটা এই ভোক্যাবটা কোন স্টুপিড ডিসকভার করছে বলো, এত কঠিন কেন? আচ্ছা, the area under curve, each curve is the same. দেখো area under each curve is same, বলছি না area under curve দুইটারই T1 and T2 দুইটারই সেম, হ্যাঁ 100 molecules or 100% molecules, 1000 molecules, 1 lakh molecules, whatever, area under curve is same, মানে কি same number of molecules in T1 and T2 since the number of molecules has not changed, right? দেখো কত সুন্দর এক্সপ্লেনেশন, কিন্তু একদম বুলেট পয়েন্ট করা, তাহলে মনে থাকবে। আর ওইখানে যেভাবে লিখছে ওই বইটাতে, ক্যামব্রিজে তোমাদের বইটাতে খেয়াল থাকবে না, কারণ ডেসক্রিপশন এন্ড সবগুলা পয়েন্ট দেয়া নাই। The peak T2 is displaced to the right and is lower than peak T1. Very important. It's a lower peak and displaced to the right. মানে it's shifted a bit right side and peak is lower. তাহলে এই 4টা পয়েন্ট যদি তুমি লিখো, everything is done. পুরো জিনিসটা খুব ইজিলি কভার করছে ওরা, ঠিক আছে? তাহলে এখান থেকে নিয়ে নিও, এটা লেখা দরকার নেই, কি লিখতেছো এটা হোয়াটসঅ্যাপে গ্রুপে পাবো, ওরা দিয়ে দিবে, ঠিক আছে? অনলাইন? Yes, sir. Yes, sir. হ্যাঁ সবই বল, সবই বল। আচ্ছা নেক্সট ওয়ান বলবেন। ওকে রাইট, তাহলে এটা গেল। তাহলে এগুলো সব আমরা এক্সপ্লেইন করলাম অলরেডি, T1 T2, তাহলে এগুলো খেয়াল রাখো, ইটস ইম্পর্টেন্ট। লেভেলিংটা খেয়াল রাখো, x axis and y axis. Axis হচ্ছে molecular energy or molecular kinetic energy of the molecules, anything you can write. আর y axis হচ্ছে number of molecules, fraction of molecules, anything you write. Okay, fine. So number 7 done. Explain why a 10-degree rise in what is Boltzmann distribution. এই টাইপের কোনো কোশ্চেন কখনোই এক্সামে দিবে না। ডেফিনিশন অফ Boltzmann রিঅ্যাকশন, বাট ডেফিনিশনটা দেখে রাখতে পারো। Boltzmann distribution curve, এই যে এখানে মনে হয় ওরা দিছে না, দিছে ডেফিনিশন কই একদম শুরুতে? তো ডিসি এই যে দেখো, এই যে কার্ভ, a few particles will have a relatively large amount of energy, most particles will have an amount of energy somewhere in between. The distribution of energies at a given temperature can show, মানে the distribution of energy content for the molecules, reactant molecules, can be shown in a distribution curve which is called Boltzmann distribution. That's it. এটা ম্যাক্সওয়েলের নামটার সাথে ওদের প্রবলেম আছে নাকি? ম্যাক্সওয়েল Boltzmann distribution, কেন শুধু Boltzmann দিছে জানো? ম্যাক্সওয়েল হচ্ছে ফরেনার, Boltzmann মোস্ট প্রবাবলি ইউকে, বাট এই কার্ভটা ওরা দুইজন মিলে হচ্ছে এই অ্যানালাইসিসটা দিচ্ছে। সো এটার নাম হচ্ছে ম্যাক্সওয়েল Boltzmann distribution, বাট ম্যাক্সওয়েলের নামটা বাদ দিছে, মোস্ট প্রবাবলি ম্যাক্সওয়েল হচ্ছে ইউকেন না, রেসিস্ট। Right. Next one, এটা important. Explain why a 10-degree rise in temperature can approximately double the rate of reaction. কে বলতে পারবে? কি লিখবা এটাতে? 2 মার্কস। এক্স্যাক্টলি বলবা, কি অ্যানসার করবে? চিন্তা করো। কি লিখবা ওইটা বলো। The kinetic energy, as big as greater proportion of molecules with higher kinetic energy, the rate of successive collision increases. So thus more particles can go beyond the activation energy barrier. আচ্ছা, There's more products. ওকে। অনলাইনে কে যেন বলতে চাইছিলা, বলো। জি শোনা যায় না, রিও ভালো বোঝা যায় না।
ও যেটা বলছে সেটাই। আচ্ছা, ইস্যুটা হচ্ছে দেখো, তোমরা যখন অ্যান্সার করবা ডোন্ট গিভ জেনারেল স্টেটমেন্টস। দেখো এখানে বলছে ডাবল দ্য রেট অফ রিঅ্যাকশন, অ্যাপ্রক্সিমেটলি ডাবল দ্য রেট অফ রিঅ্যাকশন। তাহলে কি আমরা বলবো যে 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার, for 10 degree rise in temperature, kinetic energy of the molecules increases, which lead to double the molecules will cross the activation energy value. So double rate of reaction. Or এইভাবেও জিনিসটা ডিসকাস করতে পারো, so area under curve after the activation energy barrier increase by twofold, ডাবল। তাহলে 2/4 যদি ইনক্রিজ হয় তাহলে হচ্ছে ইয়েটা বাইরে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো এইভাবে জিনিসটা বলা যেতে পারে, বাট সিন্স ওরা অ্যাপ্রক্সিমেটলি ডাবল বলছে, তো ডাবল শব্দটা আসা উচিত, মোর না এসে ডাবল, রাইট? ওকে, ভেরি গুড, ভালো হয়েছে আরডিটি। এন্ড ডিপেন্ড অন মার্কস, মোর ফ্রিকোয়েন্ট সাকসেসফুল কন্ডিশন, এগুলো তুমি আনতে পারো, বাট ইট ডিপেন্ডস অন মার্কস। 4 মার্ক দিলো তাহলে তো ইউ উইল এক্সপ্লেইন, রাইট? ওকে, ক্যাটালাইসিস। Catalyst key, it increases the rate of reaction, but it will not used up in the reaction. Shesh. Okay. এখন ক্যাটালিস্ট হলে কি হবে? একটাই চেঞ্জ আমি বলছি, EA আর EA catalyst will shift a bit leftward. Leftward মানে E এর চেয়ে EA catalyst একটু লেফটে থাকবে, আর কিছুই না। তাহলে যদি EA catalyst লেফটে সরে আসে, তার মানে তো অটোমেটিক্যালি সাম area under curve after EA catalyst will increase. তার মানে more molecules are crossing the activation energy barrier. এটা কিন্তু 1 মার্ক। ওরা জাস্ট তোমারে বলবে যে EA catalyst ড্র করো, দেখাও EA catalyst, তুমি কার্ভের জাস্ট লেফট সাইডে একটা টান দিয়ে দিবা, শেষ, EA catalyst, দ্যাটস ইট। আর অন্য কোনো ইভিল বুদ্ধি চিন্তা করা দরকার নেই। ডোন্ট থিংক রিগার্ডিং এনি আদার ইভিল থটস এন্ড কনসেপ্টস। এটা ইভিল কেন বললাম? কারণ তোমরা এই যে জটিল চিন্তা করো, হ্যাঁ এটা কি, কেমনে করবো, এটা কেমনে করবা না, ইয়ে দেয়া আছে, ইয়ে ক্যাটালিস্ট এই যে ড্র করছো, শেষ, একটু লেফটে সরে আসবে, দ্যাটস ইট। তাহলে অটোমেটিক্যালি মোর মলিকিউলস ক্যান ক্রস দ্য অ্যাক্টিভেশন এনার্জি রাইট, সো রেট অফ রিঅ্যাকশন উইল রাইজ, দ্যাটস ইট। ক্যাটালিস্ট ইউজ করলে রেট অফ রিঅ্যাকশন এর জন্য বাইরে যাবে। ওকে, সো এগুলা করবা। নাম্বার 8 দেখবা, হোমোজেনাস এন্ড হেটারোজেনাস ক্যাটালিস্ট। যাই, চ্যাপ্টার শেষ করব কিন্তু। হ্যাঁ, হোমোজেনাস, হোমো মানে কি, হেটারো মানে different, that's it. And key same key different, দেখো ধরো নাইট্রোজেন, ভেরি গুড, নাইট্রোজেন and 3 moles of hydrogen is forming 2 moles of ammonia, এগুলো সব কি গ্যাস না, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, কিন্তু ক্যাটালিস্ট হচ্ছে আয়রন সলিড, তাহলে এটা হচ্ছে হেটারোজেনাস ক্যাটালিস্ট, রাইট? হেটারোজেনাস ক্যাটালিস্ট। সো এটা হলো হেটারোজেনাস। হোমোজেনাস, যেমন ধরো এখানে হাইড্রোজেন পেরক্সাইড will be broken down to form water and oxygen. This is the only chemical reaction, মানে is the most popular chemical reaction what we use to manufacture oxygen. তোমার ল্যাবে অক্সিজেন প্রডিউস করা হবে, কি করবা? হাইড্রোজেন পেরক্সাইডের বোতলটা আইনা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে একটা ইয়ে লাগাই দিবা, ওই গ্যাস সিরিঞ্জ লাগাই দিবা, অক্সিজেন কালেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কি বলে, করোনাতে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় না, অক্সিজেন সিলিন্ডার নাই, কি করবা? হাইড্রোজেন পেরক্সাইডের বোতল থাকলেই হবে। হ্যাঁ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ফালাই দিব, ইয়ে নিব, অক্সিজেন নিয়ে নিব, শেষ। বুঝছো? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের দামও তো বেশি না, ম্যাঙ্গানিজ তো খুব বেশি দাম না, জানতে হবে তো। বাট ওগুলো তোমার তো হাইড্রোজেন পেরক্সাইডের দাম আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তো আর শেষ হবে না। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাটালিস্টের প্রাইস নিয়ে চিন্তা করার দরকার নাই, এটা গোল্ড হলেও সমস্যা নাই, ওয়ান্স ইন আ লাইফ, একবার কিনবা, শেষ, আর লাগবে না তো জীবনে, ওটা তো ইউজড আপ হবে না, হবে ফিলোসফার স্টোন, টাচ করলেই হলো। সো এটা মজার জিনিস, রাইট? আচ্ছা, তাহলে হেটারোজেনাস ক্যাটালিস্ট বুঝলাম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা এখানে হেটারোজেনাস ক্যাটালিস্ট, তাই না? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, দেখো এই যে সালফিউরিক অ্যাসিড যখন ম্যানুফ্যাকচার করি, এই যে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড হেটারোজেনাস, গ্যাস গ্যাস গ্যাস, আর ক্যাটালিস্ট হচ্ছে সলিড,
এটা শেষ। হোমোজেনাস ক্যাটালিস্ট বলে নেই, এক্সাম্পল দেয় নেই। হোমোজেনাস এর এক্সাম্পল কই? হ্যাঁ হোমোজেনাস দেখাই, এক্সাম্পল দেই। ওরা এক্সাম্পল দেয় নাই, বাট আমি একটা এক্সাম্পল দেই। সে ধরো ইয়ে করছিলাম না আমরা, এই যে এস্টারিফিকেশন, তাহলে সালফিউরিক অ্যাসিড ক্যাটালিস্ট, এটাও অ্যাকুয়াস বা লিকুইড স্টেটে আছে। ইথানোইক অ্যাসিড এটাও লিকুইড। এরপর তোমার ইয়ে যেটা কি বলে অ্যালকোহল, এটাও লিকুইড। প্রোডাক্টও ওয়াটার এন্ড এস্টার সবই লিকুইড। তার মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ester is definitely a homogeneous catalyst. ঠিক আছে, homogeneous। এই যে যেমন ধরো এই রিঅ্যাকশনটা দেখাই, এখানে কেন বললো না বুঝলাম না। হোমোজেনাস বলছে তো হোমোজেনাসের এক্সাম্পল দিবে না। এই যে যেমন ধরো এইটা একটা রিঅ্যাকশন, এটাকে আমরা ডাইথায়োনেট আয়ন বলি, H2O82-, ডাইথায়োনেট আয়ন। এটা আয়োডাইডের সাথে রিঅ্যাক্ট করলে সালফেট এন্ড আয়োডাইড ফর্ম। কিন্তু দেখো এই দুইটা রিঅ্যাকটেন্টই নেগেটিভলি চার্জ। এখন ওদের কলিশন কত এই ছেলে দেখো না কেন, এদের কলিশন কত ডিফিকাল্ট দেখো। H2O82- এটাও নেগেটিভ, আয়োডাইডও নেগেটিভ। নেগেটিভ নেগেটিভকে একসাথে এনে কোলাইড করা কি হবে? ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তাহলে এইখানে দেখো ক্যাটালিস্ট কত ইম্পর্টেন্ট। এই যে দেখো আয়রন 2+ টা ক্যাটালিস্ট, আয়রন 2+, এই যে আয়রন 2+ আবার রিজেনারেট হয়েছে, বাট আয়রন 2+ পজিটিভলি চার্জ না। তাহলে দেখো ডাইথায়োনেট আয়রন 2+ এর সাথে রিঅ্যাক্ট করে সালফেট আর আয়রন 3+ ফর্ম করছে। এই যে আয়রন 3+ যেটা ফর্ম করছে, এইটা আবার আয়োডাইডের সাথে রিঅ্যাক্ট করে আয়রন 2+ আর আয়োডিন জেনারেট করছে। তাহলে আয়রন 3+ ক্যান্সেল আউট, আয়রন 2+ আয়রন 2+ ক্যান্সেল আউট। তাহলে এই হচ্ছে তোমার ওভারঅল ইকুয়েশন। তাহলে দেখো দুইটা নেগেটিভলি চার্জড আয়নকে ফার্স্টে আয়রন 2+ একটা পজিটিভলি চার্জড আয়ন ডাইথায়োনেটের সাথে রিঅ্যাক্ট করে ফার্স্টে সালফেট এন্ড আয়রন 3+ ফর্ম করছে। ওই আয়রন 3+ টা আবার আয়োডাইড আরেকটা নেগেটিভলি চার্জকে ধইরা আয়না প্রোডাক্ট ফর্ম করছে। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা হয়ে গেছে। সো ক্যাটালিস্ট, দিস রিঅ্যাকশন ইজ very much catalyst dependent. It's a homogeneous catalyst. দেখো সব aqueous state আছে, বুঝা যায়? এটার একটা স্ক্রিনশট নাও ইয়ে অনলাইন। সো ইটস আমি দাঁড়াও একটু পরে নাও, আমি জাস্ট লেখা দিই কথাটা। এক্সাম্পল অফ homogeneous catalyst, homogeneous catalyst। এটা দেখো স্টেপ 1 আগে স্টেপ 2 পরে হইলে আয়রন 3+ টা হোমোজেনাস ক্যাটালিস্ট হয়। দেখো স্টেপ 1 যদি আগে হয় মানে আয়োডাইডের সাথে আগে আয়রন 3+ রিঅ্যাক্ট করবে, ফাইন। আয়োডাইডের সাথে ফার্স্ট স্টেপে আয়রন 3+ রিঅ্যাক্ট করলো, তাহলে আয়রন 2+ এর আয়োডিন হলো। আয়রন 2+ আবার সেকেন্ড স্টেপে ডাইথায়োনেটের সাথে রিঅ্যাক্ট করে সালফেট এর আয়রন 3+ হলো। In that case iron 3+ started the reaction, initiated the reaction, right? In that case iron 3+ will be the catalyst and iron 2+ will be an intermediate. বোঝা যায় কথাটা? তাহলে both can be catalyst depending on কোনটা step 1 কোনটা step 2 ধরতেছে, ঠিক আছে? So that's how it goes. এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিছো? Yes sir. হ্যাঁ, রিভার্স অর্ডার অফ রিঅ্যাকশনের কথা বলতেছো? রিভার্স অর্ডার মানে এই যে স্টেপ 1 আগে স্টেপ 2 পড়ে, বুঝছো? স্টেপ 1 আগে স্টেপ 2 পড়ে, আর কিছু না। ওকে, দিস ইজ বেসিক্যালি দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। তাহলে এটার আর কি, এটার আমরা কি করব, টেস্ট দিব এগুলা। লিসেন, কেউ যদি সামনে এক্সাম কথা বলো তাহলে জাস্ট স্কুলে পড়াশোনা করো, কোচিং আসবে না। সামনে এক্সাম, সামনে শুধু এই এক্সাম না, ডিসেম্বরের কয় তারিখে তোমাদের এক্সাম? 6 তারিখে। তোমরা বলতেছো সামনে এক্সাম, টেল মি তোমাদের এস এক্সাম, মেইন এক্সাম কতদিন বাকি? এক্স্যাক্টলি 5 months।
Exactly 5 months. Do you understand what I'm saying? কয়টা চ্যাপ্টার শেষ করছো? স্কুল ধরো সিলেবাস, স্কুল যেটা করে মার্চেও সিলেবাস শেষ করে, এটা নিয়ে কি আমি বসে থাকতে পারবো? আমি ম্যাক্সিমাম জ্যান পর্যন্ত নিতে পারবো, এর বেশি তো নিতেই পারবো না। তোমরা যদি আমরা বলো স্যার স্কুলে এক্সাম আছে, স্কুলে ডাব্বা মারো, কোনো সমস্যা নেই, কিন্তু সিলেবাস আগে আগে শেষ করা লাগবে। স্কুলে এর জন্য আমি হচ্ছে ইয়ে করব, মানে আমি আই স্লো ডাউন মাইসেলফ। এটা যদি করো মারাত্মক ধরা খাবা, জানোই নাকি কি পরিমাণ ধরা খাবা, কোনো আইডিয়াই নেই তোমার। স্কুলে 50% মার্কস পায়া কমপ্লিট করো, তাইলেও সমস্যা নাই, কিন্তু ইউ নিড টু গো উইথ দ্য ফ্লো। স্কুলে এক্সাম শেষ হয়ে আবার ক্লাস শুরু হইতে হইতে আমাদের সিলেবাস অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেলবো। এখন তো দেখতেছো কিভাবে শেষ হয়। রেট অফ রিঅ্যাকশনে 2টা ক্লাস নিছি না, শেষ না? এইভাবেই তো শেষ হবে। এখন আমি আমার বলো বসে থাকতে, আমি তো জীবনে বসে থাকবো, আমি কি পাগল নাকি বসে থাকবো? স্কুল এরকমই, শুধু এই স্কুল না, সব স্কুল। স্কুলে আচ্ছা ঠিক আছে সিলেবাস শেষ করতেছি, আচ্ছা সিলেবাস এইটুকু শেষ হয় নাই, স্টিল মোটামুটি একভাবে ওরা কমপ্লিট করে দিবে আর কি। কিন্তু আমাদের তো অন্য ব্যাপার আছে। স্টুডেন্টরা কেন স্কুল বাদ দিয়ে কোচিং এ আসে কেন, ব্যাপার আছে তো। স্কুলে তো ঝামেলা। এই যে তোমাদের স্কুলে তো তাও পড়াশোনা হয়, স্কুল আছে নামি দামি স্কুল, পড়াশোনা হয় না ওই স্কুলগুলো, স্টুডেন্টরা পড়ে বাট স্কুল পড়ায় না, ঝামেলা আছে, সিলেবাসের খবরই নাই কোনো, বুঝছো? লাস্টে একটা কিছু কেন একটা টিচার চাইলেই হচ্ছে 1 মাসের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করে দিতে হবে, বলবে যে এই আছে, এই যে নোট নাও, শেষ, ডান। বুঝছো? ওই ধান্দাই করো না, ওগুলো আমার বইলো না, আমার কানে আইসা বইলোই না যে স্যার আমাদের আজকে এক্সাম আছে, এক্সামটা কালকে নেন। স্কুলের মতো যাবে, আমি আমার মতো যাবো। ইটস এএস ও লেভেলস আছে, ঠিক আছে, পরীক্ষা আমরা রিভিশন করি, আরো 1 সপ্তাহ নেই, ফাইন, নাও 1 সপ্তাহ নাও, 1 সপ্তাহ না 2 সপ্তাহ নাও, 1 সপ্তাহ পড়ো, আরেক সপ্তাহ ঘুমাও, সমস্যা নাই, সিলেবাস শেষ হবে। এএস তো মানে আমাদের টেনশন হচ্ছে আমরা যদি 15 ডেজ অসুস্থ থাকি, আমরা টিচাররা, তাও স্টুডেন্টদের ঝামেলা লাগে। So we need to go in full acceleration. ধরো আমি টেস্ট কম নিলাম, এটা হইতে পারে, কিন্তু আমাদের যাইতে হবে। যদি বলো যে স্যার টেস্ট নিয়েন না, ফাইন, টেস্ট নিব না, বাসায় রিভাইজ করো, একটু পড়ে আসো, অ্যাটলিস্ট 15 মিনিটস দেখে আসো। কিন্তু কালকে স্কুলে ফিজিক্স এক্সাম আছে স্যার, বা কালকে স্কুলে স্যার কেমিস্ট্রি এক্সাম আছে, ফিজিক্স টিচারে বললা যে স্যার এর জন্য আমি একটু দেখতে পারি নাই, তোমার ফিজিক্স কে এক্সাম থাকুক, ম্যাথস এক্সাম থাকুক, তুমি ওই যে ফিজিক্সের স্যার যেটা পড়াইছে কোচিং এ, এটা 10 মিনিট 15 মিনিট হইলেও একটু ইউ টেক ইউর আইজ অন দ্যাট, ইউ গিভ অ্যান আই 15 মিনিটস এর জন্য হইলো। এটাকে তুমি কখনোই এইভাবে দেখো না যে স্কুলে এক্সাম আগে ভালো পড়ে নেই এরপরে এটা দেখবো, বাবা এই টাইম নাই। এবং আমি যেগুলো বলতেছি এগুলো লেখা নাও, কারণ there will be many teachers in school, those who are not as experienced as we. ঠিক আছে, আমরা অনেক বছর ধরে আমরা এক্সাম নিতেছি, আমরা জানি কিভাবে কেমনে কি করা লাগে। তো স্কুলে অনেক টিচার অনেক এক্সপেরিয়েন্স না, তারা এক একজন এক এক রকম করাবে। শুধু তোমাদের স্কুলে না, অন্য অনেক স্কুলে এক্সপেরিয়েন্স টিচাররা নেয় না, কারণ স্যালারি বেশি দেওয়া লাগে। আমার কথা বোঝা যায়? আমরা যেহেতু রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টে ছিলাম, আমরা খুব ভালো জানি। আমরা বলছি, আমরা অ্যাডমিনকে বলছি যে স্যার আমাদের এই টিচার পছন্দ হয়েছে, বলতেছে যে এই টিচার তো অনেক স্যালারি দেওয়া লাগে, তাহলে কারে নিব? ফ্রেশার নাও, 50% স্যালারি দিলেই হবে ওই টিচারের, যাকে এক্সপেরিয়েন্স। দিস ইজ ফ্যাক্ট। ভালো ভালো স্কুল, বিআইটি দেখো, দেখো, মাস্টার মাইন্ড দেখো, এরকম 2টা টিচার ভালো থাকে, একটা টিচার ভালো থাকে, আর বাকি 2-3 জন টিচার একই সাবজেক্টের প্রবলেম। সো একটা সেকশনে মোটামুটি পড়াশোনা হইতেছে, আর একটা সেকশনের অবস্থা ভালো। উই নো দিস ইজ দ্য কালচার, ট্রাস্ট মি। সো অনেকবার বললাম এই কারণে। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করো এই চ্যাপ্টারে, আমি নেক্সট চ্যাপ্টারে যাব। তাহলে স্যার ওয়েডনেসডে পরীক্ষা? তোমরা বলো, টেস্ট দিতে চাইলে দিবা, আদারওয়াইজ কন্টিনিউ করবো আর কি। রেট অফ রিঅ্যাকশন বা আমরা করতে পারি, এই
একটু প্যাস কোয়েশ্চেন পেপার করতে পারি নেক্সট ক্লাসে, একটু প্যাস কোয়েশ্চেন পেপার করলাম, এরপরে নেক্সট ক্লাসে গেলাম, মানে টেস্টের বদলে একটা প্যাস কোয়েশ্চেন পেপার একটু সলভ করে চলে গেলাম, ঠিক আছে? সো রেসপন্সিবিলিটি বিলংস টু ইউ, ঠিক আছে? টেস্ট ধরো 2-3টা চ্যাপ্টার পড়ায় একসাথে তোমাদের এক্সাম শেষ হইলে তখন নিলাম। এরপরের চ্যাপ্টার মোটামুটি ইজি আছে, স্ট্রাকচার অফ দ্য পিরিয়ডিক টেবল এগুলো আছে, খারাপ না, ইজি আছে। আমাদের আছে হচ্ছে এরপরের চ্যাপ্টার গুলো মোটামুটি ইজি, পিরিয়ডিসিটি, গ্রুপ 7, গ্রুপ 17, এরপর নাইট্রোজেন সালফার শেষ, ইনঅর্গানিক শেষ, এরপর জাস্ট অর্গানিক কেমিস্ট্রি।